হচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ড আর তারপর একের পর এক আপডেট। দিল্লি বিস্ফোরণ কাণ্ড তারপরে এতগুলো দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে, একের পর এক গ্রেপ্তারি সামনে আসছে। গোটা দেশ জুড়ে সাংঘাতিকভাবে যেদিনকে এই ঘটনা ঘটেছিল আপনাদের মনে থাকবে, সিআইএসএফ এর তরফ থেকে গোটা দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। আর তারপরেই কিন্তু একের পর এক জায়গা থেকে গ্রেপ্তারির খবর আসছে। কখনো সেখানে বাংলা যোগ, সেই বিষয়টা সরাসরি সামনে এসেছে। কখনো এনআইএ এর গ্রেপ্তারিতে ডাক্তারি পড়ুয়া, তার নাম সামনে এসেছে। আর কখনো এরকমটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড, এবং সেই ব্যাকগ্রাউন্ড থেকে সামনে এসছে। এর আগে একাধিকবার এটা নিয়ে আলোচনা করেছি, হোয়াইট কলার মডিউল। যাই হোক, যে তথ্যগুলো সামনে আসছে একে একে জানাবো, কিন্তু তার আগে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন নয়াদিল্লি থেকে, ইন্দ্রাণীর সঙ্গে কথা বলবো, এবং পাশাপাশি বিশ্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে। দিনাজপুরের যে খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিশদে জানবো ওর কাছ থেকে, কিন্তু শুরুতেই ইন্দ্রাণীর কাছে যাব এবং এই মুহূর্তে যে খবরগুলো আপনাদের সামনে একটু একে একে তুলে ধরতে চাইবো। প্রথম যে বিষয়টি, দিল্লি সন্ত্রাসী বিস্ফোরণ মামলা এবং দিল্লি পুলিশের ষড়যন্ত্রের ধারায় মামলা। আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। 10ই নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা, আর এই ঘটনার পর স্থানীয় পুলিশ একটি এফআইআর দায়ের করেছিল। আবারও বলছি আপনাদের, 10ই নভেম্বর যে বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর পুলিশের তরফ থেকে একটি এফআইআর দায়ের করা হয়। আরও একটি এফআইআর দায়ের দিল্লি পুলিশের তরফ থেকে, ষড়যন্ত্রের ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। ইন্দ্রাণী রয়েছেন, সরাসরি চলে যাব ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে? এটাকে বলা হয়েছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছিল যেটি বিস্ফোরণের মামলা, এবং বিস্ফোরণ হয়েছিল এতে, এবং তারপরে বৃহত্তর ষড়যন্ত্রের একটা এফআইআর দায়ের করা হয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের ধারা দিয়ে ভারতের সংবিধান অনুযায়ী। এবং সেই যে এফআইআরটা দায়ের করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা একটা ষড়যন্ত্র, এবং গভীরভাবে এই ষড়যন্ত্রটা পরিকল্পনা করা হয়েছিল। এবং আর যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গিয়েছে ডক্টর উমর, ডক্টর আদিল, এরা কিন্তু বেশ কয়েকবার এসে লালকেল্লার আশেপাশে ঘুরে গিয়েছে, অর্থাৎ যেটাকে রেকি করা বলা হয়। তারা ঘুরে গিয়েছেন এবং কোন জায়গায় বিস্ফোরণ করা যায় সেই সম্বন্ধে তারা কিন্তু ভালোভাবে অবহিত ছিলেন। সুতরাং এটাকে একটা বৃহত্তর ষড়যন্ত্র বলা হচ্ছে, এবং সেই ষড়যন্ত্রের ধারায় কিন্তু আজকে একটি নতুন এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। দেবারতী, ইন্দ্রাণীর সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর আরও একবার একটু আপনাদের জানিয়ে রাখবো যে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের ষড়যন্ত্র ধারায় এই মামলা, যেরকমটা ইন্দ্রাণী জানাচ্ছিলেন। খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়, এবং এই যে নয়া তথ্য একের পর এক সামনে আসছে বিস্ফোরণ কাণ্ডের নয়া তথ্য, কারণ ফরিদাবাদ মডিউলের মাস্টার মাইন্ড ডক্টর মুজফফর, গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিল, মনে থাকবে আপনাদের, গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিলের দাদা এই মুজফফর, এবং এই মুজফফর লুকিয়ে আফগানিস্তানে, এমনটাই কিন্তু গোয়েন্দাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। দুবাই হয়ে আফগানিস্তানে পালায় মুজফফর, দাবি করা হচ্ছে গোয়েন্দাদের তরফ থেকে। অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়, আদিল যে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছিল, আদিল তার দাদা মুজফফর, এই মুজফফর লুকিয়ে রয়েছে আফগানিস্তানে, দাবি গোয়েন্দাদের তরফ থেকে। দুবাই হয়ে আফগানিস্তানে পালায় মুজফফর, দাবি করা হচ্ছে গোয়েন্দাদের তরফে। ইন্দ্রাণী, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি। পুরো ঘটনা, অর্থাৎ ফরিদাবাদ মডিউল এতদিন ধরে মনে করা হচ্ছিল ডক্টর শাহিন এই মডিউলের মাথা বা নেত্রী, কিন্তু যত দিন এগোচ্ছে এবং এনআইএ যে তদন্ত, সেখানে নতুন নতুন তথ্য সামনে আসছে। এই তথ্যে সামনে এসেছে যে ডক্টর মুজফফর, যিনি গ্রেপ্তার হওয়া ডাক্তার আদিলের দাদা, তিনি এই মুহূর্তে আফগানিস্তানে রয়েছেন, এবং আত্মঘাতী বোমা বা আত্মঘাতী বোমা কিভাবে এক্সিকিউট করা যায় এই তথ্য বা এই ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু তিনি আফগানিস্তান গিয়েছিলেন দুবাই হয়ে। এবং তোমাকে জানিয়ে রাখবো, 2022 সালে এই ডক্টর মুজফফর আসেন প্রথমে আলফালাহা ইউনিভার্সিটিতে, এবং এখানে এসে তিনি ধীরে ধীরে তার নেক্সাস তৈরি করেন। এবং গোয়েন্দাদের ধারণা 2022 সাল থেকেই ডক্টর মুজফফর এই পুরো ঘটনাটা এক্সিকিউট করার দায়িত্বে ছিলেন, এবং তিনি হচ্ছেন এই ফরিদাবাদ মডেল বা হোয়াইট কলার যে নেক্সাস বা টেরোরিজম তার মাস্টার মাইন্ড। এবং এই ডক্টর মুজফফরকে এখন খুঁজছে পুলিশ, এবং ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করারও কিন্তু চেষ্টা করা হচ্ছে।
সিবিআই কে এই কাজে লাগাচ্ছে এনআইএ, এবং সিবিআই এর মাধ্যমে ইন্টারপোলকে নোটিশ দিয়ে ডক্টর মুজাফফরকে যাতে আফগানিস্তান থেকে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা দিকে এগোচ্ছে ধীরে ধীরে এনআইএ। তবে এই কথা এনআইএ এর যে সূত্র সে তারা জানাচ্ছে যে এই মুহূর্তে আফগানিস্তানের কোনো একটা গোপন ডেরায় রয়েছেন ডক্টর মুজাফফর, এবং দুবাই হয়ে তিনি আফগানিস্তান পালিয়েছেন। দেবারতী। প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব ওনার কাছে। এবং এখনো অবধি যা যা তথ্য সামনে আসছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে। এক তো এই আদিল যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার দাদা মুজফ্ফর সে লুকিয়ে রয়েছে আফগানিস্তানে, গোয়েন্দাদের কাছ থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে এটা, এবং দুবাই হয়ে আফগানিস্তান, এই যে রুটটা এরা বাঁচছে, একটু যদি এই বিষয়টা নিয়ে আলোকপাত করেন। দেখুন, এই যে আপনার দিল্লি বম্ব ব্লাস্ট হয়েছে ওর শিকড়টা অনেক গভীর, মাল্টি ডোমেন মাল্টি কান্ট্রি কথা। আপনারা যা হোয়াইট কলার টেররিজম করে বলছেন আপনি, ওটা কোনো বিশ্বে কোনো জায়গায় এই টার্মটা কোনো জায়গায় ইস্তেমাল হয় না, শুধু আমাদের মিডিয়া এই 10 নভেম্বরের পর থেকে ইস্তেমাল করছে এটা। আপনাকে বলে দিই, এই যে ঘটনা আছে এর মধ্যে একটা ইন্টারনাল, যেখানে এরা রিক্রুট করেছিল, যার মধ্যে কাশ্মীর আছে, যার মধ্যে ফরিদাবাদ আছে, যার মধ্যে লখনৌ আছে, অ্যান্ড প্লেস অফ ইনসিডেন্ট দিল্লি আছে। আর এটা 2 বছর ধরে এটা ধীরে ধীরে আস্তে আস্তে করে ওরা প্ল্যানিং করে, 2 বছর থেকে বেশি, 20 লক্ষ টাকা থেকে বেশি এরা এই গত 2 মাসে এরা করেছে, খরচা করেছে। এর মধ্যে গাড়ি কিনেছে, এক্সপ্লোসিভ কিনেছে, অনেকগুলো জিনিস কিনেছে। তো আপনি যদি পুরো জিনিসটা আপনি খতিয়ে তাহলে দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন একটা বাইরের কার একটা লোক আছে যাদের এর মধ্যে হাত আছে। ওটা কি আছে এটা তো বোঝাই যাচ্ছে। একটা আছে তুরস্ক, যেটা ওটা ডিনাই করছে কি আমি জানি না। ওর মধ্যে তো আপনি দেখুন, উমর যেটা মারা গেল, ফিদাই অ্যাটাক করলো, তো আপনার তুরস্ক গিয়েছিল, মুজাম্মিল গিয়েছিল আপনার তুরস্ক, আর এখন আপনি বলছেন ওর দাদা আপনার দুবাই থেকে আফগানিস্তান পালিয়েছে। অ্যাবসলিউটলি নয়, ও আফগানিস্তান পালাতেই পারে না। কেন? যে তালিবান গভর্নমেন্ট যার সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন, ওকে ধরে আমাদেরকে দিয়ে দেবে। তো এইটা বলা কি উনি আফগানিস্তানে গেছেন, আমার মনে হয় ও তুরস্ক আবার পালিয়ে গেছে, রাইট? পাকিস্তান ওকে এই সময় দেবে না, কেন? যে ও জানে ওর উপরে যেটা আছে, যতগুলো লোক দিল্লি ব্লাস্ট থেকে আছে, আমাদের প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন কি আমরা ছাড়বো না, তাহলে ও যেখানে থাকতে ওকে ও মারাই যাবে। তার মানে একটা মিসাইল আবার পাকিস্তানে যাবে। পাকিস্তান এখন ঝুঁকি নেবে না, বাংলাদেশ হতে পারে। কেন? যে এই যে আপনি দেখুন এনএসএ, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আছেন, ওনাকে ডাকা হয়েছে। ওনারা বলছে আমি তোমার সঙ্গে কথা বলবো। ওর মধ্যে কি কথা হবে? ওর মধ্যে কথা হবে, ওনাকে এভিডেন্স দেখানো হবে কি বাংলাদেশ থেকে কত জিনিস আমার সন্ত্রাসবাদীরা কতগুলো প্ল্যানিং করছে, কতগুলো জিনিস আমাদের কাছে আসছে। দিস ইজ হোয়াট আমি আপনাদের এটা ধ্যান ভটকাবার জন্য আছে। মাল্টি ডোমেন, মাল্টি স্টেট, ইন্টারনাল এক্সটার্নাল ইনভেস্টিগেশন চলছে, ধাপে ধাপে জিনিসগুলো কানেক্ট হচ্ছে, ডট কানেক্ট হচ্ছে, অনেকগুলো জিনিস বোঝা যাচ্ছে। আর এর মধ্যে একটাই অর্গানাইজেশন আছে যেটা পুরো বিশ্বে শুধুমাত্র ডক্টর, রিটায়ার্ড আর্মি অফিসার, ওরা রিলিজিয়াস টিচার, প্রফেসর, মাস্টার, সায়েন্টিস্টদের ওরা রিক্রুট করে। ওর নাম হলো হিজবুত তাহরির। এটা 50টা কান্ট্রিতে অ্যাক্টিভ আছে, আপনি ওটা দেখতে পারেন। বাংলাদেশে ওদের 2012-তে 23 জানুয়ারি 2012-তে ওরা একটা ডক্টরকে রিক্রুট করেছিল, যেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ অ্যারেস্ট করলেন। ওরকম অনেকগুলো জিনিস আছে যে লন্ডনে বসে, জর্ডানে বসে, আপনার তুরস্কতে বসে ওরা কাজ করছে। দিস ইজ দ্য অর্গানাইজেশন। কোনো হোয়াইট কলার টেররিজম নিয়ে আমরা যখন কথা বলি, তখন আমাদেরকে এই হিজবুত তাহরিরের কথা বলতে হবে। আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাইবো, তার আগে আমি আরেকবার একটু ইন্দ্রাণীর কাছে যাব। এবং এই যে 22 ডাক্তারের কথা বলা হচ্ছে এনআইএ স্ক্যানারে, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 22 স্ক্যানার, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বলছিলেন। ডক্টর মুজাম্মিলের মোবাইল চ্যাট থেকে 22 ডাক্তারের নাম পাওয়া গেছে। এদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ তদন্তকারীরা। 7 জনের সঙ্গে মুজাম্মিলের যোগাযোগের প্রমাণ পেয়েছে এনআইএ। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 22 ডাক্তার, একটু ইন্দ্রাণীর কাছ থেকে আপডেটটা নিয়ে নেবো। আমি আসবো স্যার তারপর আপনার কাছে। ইন্দ্রাণী। একদমই, দেখো এই মুহূর্তে আল ফালাহ ইউনিভার্সিটি কিন্তু একেবারে এই যে সন্ত্রাসবাদ বা এই যে টেরোরিজম বা যে ফরিদাবাদ মডেল, তার কিন্তু এথিক্স সেন্টার হয়ে উঠেছে। আল ফালাহ ইউনিভার্সিটির 22 জন ডাক্তার রয়েছে এনআইএ রাডারে, যার মধ্যে 7 জন ডাক্তারের সাথে ডক্টর মুজাম্মিলের ঘনিষ্ঠ যোগাযোগ খুঁজে পেয়েছে, তার প্রমাণ খুঁজে পেয়েছে এনআইএ। ডক্টর মুজাম্মিলের যে মোবাইল তিনি ইউজ করছেন, আমরা জানি একাধিক মোবাইল এরা ইউজ করতেন, এবং এমনকি যে টেরোরিস্ট মারা গিয়েছেন ডক্টর উমার, তারও 5খানা মোবাইল ছিল।
সুতরাং ডাক্তার মোজাম্মেলের অনেকগুলি মোবাইল ছিল এবং সেই মোবাইলগুলো ঘেঁটে একাধিক এদের সাথে যোগসূত্র, ফোনে কথা এবং তার সাথে কিন্তু বিভিন্ন রকমের চ্যাট পেয়েছে, অর্থাৎ বিভিন্ন সমাজ মাধ্যমে তারা চ্যাট করেছেন, বিভিন্ন তথ্য আদান প্রদান করেছেন, এরকমই দাবি গোয়েন্দাদের। এবং এই 22 জন ডাক্তারকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে এনআইএ, যার মধ্যে 7 জনকে ইতিমধ্যেই ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সেবারতী, ইন্দ্রাণী সঙ্গে থাকো, আমি আরেকবার স্যার আপনার কাছে আসবো। হোয়াইট কলার মডিউল নিয়ে অনেক কথা হয়েছে, সন্ত্রাসবাদী ধরন কি কোথাও বদলাচ্ছে, কি মনে হয়? দেখুন, আপনি যদি প্রোফাইলিং করেন, আপনি যদি টেররিস্ট প্রোফাইলিং করেন, আপনি যদি যতগুলো জিনিস মিডিয়াতে এসছে আপনি ওটা কাইন্ডলি দেখুন, ওদেরকে কানেক্ট করুন। এর মধ্যে সব থেকে যার কথা বেরোচ্ছে উনি মহিলা ডক্টর, যিনাকে অ্যারেস্ট করা হলো ফার্মাকোলজি ডিপার্টমেন্টে, যিনি চেয়ারম্যান ছিলেন, ওনার কথাটা দেখুন। উনি কেন এই জায়গাতে ফেসে গেছেন, ওনাকে ফাঁসানো হয়েছে কেন? যে ওই টেররিস্ট গুলোকে ফাঁসিয়েছে, হিজবুত তাহরির ওনাকে ফাঁসিয়েছে। উনি বারবার নিজের হাজবেন্ড, ওনার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, হাজবেন্ড আছে, উনিও ডক্টর। তার মানে এরা ওরকম পরিবারের লোক যেখানে খাওয়া নেই। দে আর ভেরি ওয়েল প্লেসড, এরা মিডল ক্লাস ফ্যামিলির লোক। উনি বলছিলেন যে আমি বাইরে যাব, আমি বাইরে যাব, আমি বাইরে গিয়ে আরো ভালো কাজ করব, দেখো আমি কিছু বড় বড় করতে চাই। কিন্তু যখন উনি অ্যাপ্লাই করেছেন, যখন উনি স্ক্যান করেছেন পুরো ওয়ার্ল্ডকে, এখানে কোথায় ওনাকে পোস্ট ডক্টরেট বা ওর থেকে বেশি স্পেশালাইজেশন দেওয়া হবে, এই তুরস্ক লোক, এই যে আমাদের হিজবুত তাহরিরের লোক ওনাকে ক্যাচ করে নিয়েছে। তারপর ওনাকে ডমিনেট, ইনডক্ট্রিনেট এন্ড এখন ওনাকে ইনভলভ করেছে। এই যে ডক্টরের যেটা মডিউল বলছেন আপনি, এর মধ্যে আমি জানি না কি কারা কারা ধরা পড়েছে, কিন্তু ডেফিনেটলি এই ডক্টর গুলো আমাদের এমবিবিএস করার পর, পিজি করার পর ওরা সুপার স্পেশালাইজেশনে ওয়ার্ল্ডের সব দিকে যেতে চায়। এটা তো ভারতীয়দের আমাদের ট্রেডমার্ক আছে যে আমরা অনেক ভালো করতে চাই বিশ্বের যে কোনো জায়গা। এরাও চাইছিল এই যে উইকনেস, এটা মেন্টাল সাইকোলজিক্যাল বিল্ড আপ যেটা আছে, এই যে ট্র্যাপ ডোর যেটা আমরা বলছি, এই ট্র্যাপ ডোরটা এক্সপ্লয়েট করে হিজবুত তাহরির এদেরকে নিজের কাছে নিয়ে এসছে, আর কিছু নয়। আপনি হয়তো 27 কি 270 জন লোককেও আপনি ইনভেস্টিগেট করতে পারেন। ওদের মধ্যে একটাই জিনিস আছে কি আমরা বাইরে যেতে চাইছিলাম। একটা প্রশ্ন আমি না করে পারছি না, এখানে একটা প্রশ্ন না করে পারছি না, সেটা হচ্ছে যে গুলি, বোমা, বন্দুক, বোম এ তো দেখেছি, বিস্ফোরণের ঘটনা এ তো দেখেছি, কিন্তু এই যে নয়া সন্ত্রাসবাদের একটা কোথাও যে প্রেক্ষিত তৈরি হচ্ছে, আমি এই জায়গাটা একটুখানি ফোকাস করতে চাইবো এবং আপনার কাছে জানতে চাইবো। জৈব অস্ত্র একদিকে, রিসিনের মতো বিষ, সেই বিষ তৈরি করার অভিযোগ, মারাত্মক অভিযোগ এদের বিরুদ্ধে উঠছে। মেধাকে যেভাবে ব্যবহার করছে এরা, এই জায়গাটা কতটা অ্যালার্মিং, এটা যদি আপনি একটু বলেন। দেখুন, আপনি দুটো জিনিসটা আমরা এটা সেপারেট করে দিই। আপনি যে জীবাত্মক যেটা কথা বলে ওটা সেপারেট অপারেশন আছে, আর এটা যে মুম্বাই বা এই যে আমার দিল্লি বম ব্লাস্ট হলো ওটা আলাদা আছে। এটা যেটা হলো, এটা আপনার কাশ্মীর থেকে এই নওগাঁও, যেখানে গতকাল ব্লাস্ট হয়ে অনেক লোক মারা গেলেন বিকজ ওরা এক্সপ্লোসিভ করছিলেন, ওখান থেকে স্টার্ট হয়েছিল অক্টোবর মাসে, যখন একটা পোস্টার লাগানো হয়েছিল জৈশে মোহাম্মদ। তখন থেকে আমাদের মিডিয়া ন্যারেটিভ বা আমাদের ন্যারেটিভ ছিল পয়েন্ট অফ দ্য ইনভেস্টিগেশন, যেটা প্রিলিমিনারি যেটা আমরা বলি, ওরা বলছিল না এটা আপনার জৈশে মোহাম্মদ আছে, এটা জৈশে মোহাম্মদ নয়। পুরো বিশ্বে আপনি লন্ডন, ইন্দোনেশিয়া, আপনি হিজবুত তাহরিরের আপনি অপারেশনটা দেখুন, ওরা কিন্তু লোয়ার লেভেল যারা যেরকম কাসাব ছিল ওরকম লোক ওরা চায় না। ওরা চায় না যে কাসাবের মতন লোক যাদের কিছু পড়ালেখা নেই, মেঘা নেই, ওরা আসুক। এই দেখুন লোকাল জিনিস থেকে কিভাবে এক্সপ্লোসিভ বানানো হয় এই ডক্টরগুলো জানতো। এদের মাইন্ডসেটটা আপনার ট্র্যাপ করে, এটা মাইন্ডসেটটা নগদ দোলাই করা হয়েছে। এটাই হিজবুত তাহরিরের একটা জবরদস্ত আছে, সিগনেচার আছে। এই সিগনেচারটা আমাদের ইন্ডিয়াতে কোনোদিন ছিল না। আমরা কোনোদিন হিজবুত তাহরিরের কথা বলিনি। আর জানেন এটা খুব ভয়ঙ্কর, কিন্তু আগে যে টেররিজম ছিল একটা কাশ্মীরে ছিল। এই মেধাকে ব্যবহার কি মনে হয় স্যার, এর পেছনে কোন মস্তিষ্ক কাজ করতে পারে? কারণ আমরা এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে কোনো ধরনের এই ধরনের জঙ্গি হামলার মতো ঘটনা হলে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু মেধা যেভাবে ব্যবহার করার অন্তত ইঙ্গিত পাওয়া গেল এই দিল্লি বিস্ফোরণের পর, কি মনে হচ্ছে মাস্টার মাইন্ড কে হতে পারে? এটা তুরস্ক, বাংলাদেশ বেশ। এখানে হিজবুত তাহরিরের যেটা উনি চিফ আছেন, উনি জেনারেল করিম ভুইয়া, বাংলাদেশে আপনি দেখুন ওনার ব্যাকগ্রাউন্ড। উনি 2024-এ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজারকে কি করে তাড়ালেন নাম্বার। কিন্তু ওর থেকে বেশি বড় জিনিস আজকে যেটা গভীর জিনিস আছে, আপনারা হোয়াইট কালার বলছেন। দেখুন যে টেররিজমটা যেটা আপনার কাশ্মীরের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে ছিল, কি নাম ওর মধ্যে রিস্ট্রিক্টেড ছিল, এখন ওই আর্ক অফ টেররিজম আমাদের সমাজে থেকে গেছে। মনে আছে তো পারভেজ মুশারফের একটা কথা বলেছিলেন, উনি ইসলাম ধর্মে বা মাইনরিটি নিয়ে কথা বলতেন, ওনাকে বলা বলে তুমি নিজের মাইনরিটি দেখো, আমরা খুব ভালো আছি। কিন্তু এই যে ঘটনা থেকে একটা সব থেকে বড় জিনিস হচ্ছে এই কাশ্মীরের জিনিসের মধ্যে যে
কোনোদিন আমাদের ইউপি বিহার এইসব বেঙ্গলের লোক জড়িত ছিল না। আপনি দেখুন বাঙালিও এখন আমাদের দিনাজপুর অন্য জায়গায় এনআইএ রেড করছে, ওয়েদার ইট ইজ ফর দ্য রেজিম নাকি এটা দিল্লি বম্ব ব্লাস্ট। আমি ঠিক এখানে আসবো স্যার, আমি শুনবো আপনার পুরো বক্তব্য শুনবো, কিন্তু আরো একটা খবর এখানে একটু না জানালেই নয়, সেটা হচ্ছে পাঞ্জাবের পাঠানকোট থেকে আরো এক ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখুন আমরা এটাই বলছি বারবার যে মেধাকে ব্যবহার করা হচ্ছে, সন্ত্রাসবাদের ধরন বদলাচ্ছে কি, প্রশ্ন খুব স্বাভাবিক ওঠা। উমারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ওই ডাক্তারের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিস্ফোরণের আগে অভিযুক্তদের একজনের সঙ্গে কথা হয়। ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে, ইন্দ্রাণী যদি একটু ডিটেলস জানাও। দেখো, পাঞ্জাবের পাঠানকোট থেকে আজকে সকালে আরো এক ডাক্তারকে আটক করেছে এনআইএ এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। যে আত্মঘাতী জঙ্গি ডক্টর উমার, তার সাথে এই ডাক্তারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। একাধিকবার এদের মধ্যে ফোনে কথা হয়েছে, তাদের মধ্যে চ্যাট হয়েছে। এমনকি যে অভিযুক্তরা যারা এখন গ্রেপ্তার রয়েছেন, বিস্ফোরণের আগে তাদেরও একজনের সাথে ফোনে কথা বলেছিলেন এই ডাক্তার। এই ডাক্তারের সাথে এই যে ফরিদাবাদ মডিউল বা ফরিদাবাদের যে নেক্সাস, তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে মনে করছে এনআইএ তদন্তকারী দল, এবং সেই কারণেই কিন্তু এই ডাক্তারকে আজকে পাঠানকোট থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইনিও আলফালা ইউনিভার্সিটির একজন ডাক্তার। ইন্দ্রাণীর সঙ্গে থাকো, আমি আরো একবার একটু স্যারের আপনার কাছে যাব। এখানেই প্রশ্ন উঠছে, এটাকে অ্যারেস্ট করা কিভাবে সম্ভব? কারণ মেধা যখন এই কাজে লিপ্ত হচ্ছে তখন সে ভয়ঙ্কর। দেখুন, এটা আপনি মডেল বলছেন, আমরা সেল বলি। আল কায়দা, লস্করে তয়বার একটা, আমরা যখন ওদের সঙ্গে ওদের সন্ত্রাসবাদী রেতে আমরা অপারেশন করতাম, ওদের ইন্ট্রোগেশন কোশ্চেনিং এ ওটা বেরোলো, এরা খুব সিক্রেটিভ ছিল, রাইট? ওরা কেউ নিজের লোক কেউ বলতো না ওরা কিসের জন্য আছে। আপনি দেখতে পারেন এই যে কাসাবের কথাটা শুনে আপনি সবকিছু জানতে পারবেন। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। আপনি বলতেন এটার সলিউশনটা কি আছে? আমাদের রামায়ণে রাবণ ছিল, রাবণ একটা ব্রাহ্মণ লোক ছিল, ওর 10টা মাথা ছিল, মুন্ডু কেটে দিন আবার জার্মিনেট হয়ে যেত। কিন্তু ওর নাভিতে যদি যতদিন অ্যাটাক হবে না ততদিন রাবণ মারা যায়নি, বিভীষণই বলেছিল। আর এই যে আপনার সন্ত্রাসবাদী ঘটনা আছে, আমরা এই অপারেশন সিন্দুর করলাম 7 এবং 10 তারিখে। এখন দেখছেন তো বাংলাদেশে এনএসআই আসছেন, তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমান এখানে আসছেন। আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সঙ্গে চা খাওয়ার জন্য আসছেন না। এই কথাটা হবে, ওনাকে এভিডেন্স দেওয়া হবে, তুরস্ককে এভিডেন্স দেওয়া হবে। যতদিন এটা গ্লোবাল ওয়ার অন টেররিজম আছে, পুরো বিশ্ব আমাদের দিকে তাকাচ্ছে, যারা এটা মাস্টারমাইন্ড, এটা আবার ছাড় পাবে না, এটা ছাড় পাবে না। আপনি দেখুন না, আপনার ক্যাপ্টেন তসাউর রানা, যেটা আপনার মুম্বাই বম্ব ব্লাস্টে ছিল, যে পাকিস্তান আর্মির একটা এএমসি ডক্টর যে আমেরিকায় ছিল, ওর কি করে ওর সব পুরো যতগুলো ইনভলভমেন্ট ছিল ধরা পড়লো। আর ওর জন্য আজকে আমরা এক্সট্রাডাইট করে আমাদের এখন জেলে বসে আছে এত বছর পর। তো এই যারা করেছে ওরাও বুঝতে পেরেছে মাস্টারগুলো, এটা নতুন ইন্ডিয়া আছে, এই নতুন ইন্ডিয়া ছাড়বে না। এই সন্ত্রাসবাদের আমাদের প্রত্যেক জন, এটা আমাদের কনস্টিটিউশন এটা গ্যারান্টি দিচ্ছে কি সবাই মানুষকে আমরা নিরাপত্তা দেব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর জন্য 140 কোটি যা ভারতীয় আছি, আমরা সব বরাবর আছি। আমি আরেকবার একটু আপনাকে সঙ্গে থাকার অনুরোধ করব, কারণ যে খবর একদম শুরুতেই বলছিলাম, এবার একটু সেখানে নজর রাখতেই হবে। দিল্লি বিস্ফোরণের কাণ্ডে বাংলা যোগ, এবং এটা এই মুহূর্তে কতটা প্রশাসনকে উদ্বেগে রাখছে সেটা নিয়ে তো কথা হবেই, কিন্তু একটু জানিয়ে রাখতে চাইবো আপনাদের উত্তর দিনাজপুরের সূর্যাপুরের কোনাল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হলো, এবং এও মেডিকেল স্টুডেন্ট, ডাক্তারি পড়ুয়া। আরেকবার জানিয়ে রাখবো আপনাদের, দিল্লি বিস্ফোরণ এবার বাংলা যোগ কিনা সেই প্রশ্ন আসছে, কারণ উত্তর দিনাজপুরের সূর্যাপুরের কোনাল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়, যে ডাক্তারি পড়ুয়া বলেই জানতে পারা যাচ্ছে। হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ছাত্র নিশার আলম, এই নিশার আলমের বর্তমান বাড়ি লুধিয়ানায়। নিশারের বাবা তহিদ ডালখোলার কোনাল গ্রামের বাসিন্দা ছিলেন। নিশারদের আত্মীয়রা এখনো কোনাল গ্রামেই থাকেন বলে জানা যাচ্ছে। ইন্দ্রাণী, আরেকবার তোমার কাছে একটু আসবো এবং জানার চেষ্টা করবো বিশদে এখন অবধি কি তথ্য নিশারকে নিয়ে পাওয়া যাচ্ছে। দেখো, এই যে ছাত্রটি নিশার, ইনি আলতালা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, এবং স্টুডেন্ট ছিলেন বলা ভুল হবে, এমবিবিএস করছেন আলফালা বিশ্ববিদ্যালয়, এবং এর সাথে অভিযুক্তদের কিন্তু একটা কানেকশন পাওয়া হয়েছে। এনআইএ তরফে যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, যেমন ডক্টর আদিল বা ডক্টর মুজাম্মিল বা ডক্টর শাহিন, এদের যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বা তারপরেও যে ডক্টর ফারুক বা কানপুর থেকে যে ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকের মোবাইল, যে কটা মোবাইল ছিল, তাদের ল্যাপটপ,
বা তাদের যে কন্ট্যাক্ট ছিল, তাদের ইমেল, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে এনআইএ যে ফরেনসিক টিম আছে এবং সাইবার টিম আছে। এবং সেখান থেকে যে তথ্য উদ্ধার করা হচ্ছে, অর্থাৎ যাদের সাথে তারা এই ধরনের কথাবার্তা বলেছিল বা যাদের সাথে এই ধরনের তাদের বক্তব্য ছিল, ভাবে আদান প্রদান হয়েছিল, বা যারা এই ধরনের মডিউলে ইন্টারেস্ট দেখিয়েছিল, তাদের সবাইকেই কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে এনআইএ। এরকমই পশ্চিমবঙ্গ থেকেও এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে। এখনো তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই তথ্য নেই, কিন্তু তাকে আটক করা হয়েছে এটা জিজ্ঞাসাবাদের জন্য, এবং তাকে দিল্লিতে নিয়ে আসা হবে বলেও আমরা জানতে পারছি এনআইএ সূত্রে। এবং তাকে দিল্লিতে নিয়ে এসে এক প্রস্তুত জিজ্ঞাসাবাদ করা হবে, এমনকি যার সাথে, যে অভিযুক্তের সাথে এই ছাত্রের যোগাযোগ ছিল, সামনাসামনি মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আমরা জানতে পারছি। যদিও ছাত্রের আত্মীয় পরিজনরা এই ধরনের কোন নেক্সাসের সাথে ছাত্রের যোগাযোগ ছিল বলে অস্বীকার করছে, কিন্তু এনআইএ, তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখবো দেবারতী, যে এনআইএ কিন্তু 200 জন ডাক্তারের একটা তালিকা তৈরি করেছে। একদম পরিষ্কার ভাবে বলছি, আমাদের কাছে সূত্র মারফত যে খবর আছে, ডাক্তার মানে এরা সবাই আলফালা ইউনিভার্সিটি, আলফালা ইউনিভার্সিটির সাথে যুক্ত। কোনো না কোনো সময় তারা আলফালা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা কাজ করেছেন, এখন হয়তো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, যেমন কানপুর থেকে ইন্দ্রাণী। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। আমি স্যারের কাছে আরেকবার একটু যাব। আলফালা বিশ্ববিদ্যালয়, বারবার এই ঘুরে ফিরে এই নামটা সামনে আসছে, এটা র্যাডার এই মুহূর্তে স্যার? দেখুন, ওখানকার যে উনি ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল আছেন, উনি বলে দিয়েছেন যে আমরা সহযোগ করছি, আর সবাই ডক্টর বেরিয়েছে সব এরকম নয়। তাহলে এটা নিয়ে ডিরেডিক্যালাইজেশনের জন্য কি কারা কারা ইনফেক্ট হয়েছে, যে ইনফেকশন বলছি আমরা, ওই ইনফেকশনটার জন্য ওদের ডিরেডিক্যালাইজ করার জন্য ওদেরকে নিশ্চয় তোলা হচ্ছে, ওদের ওদের সঙ্গে কথা বলা হবে, ওদের ফান্ডগুলো, ওদের অ্যাক্টিভিটিস গুলো সিলেক্ট হবে, কিন্তু সব ডক্টরগুলো ইনভলভ নয়। আপনার মনে করিয়ে দিয়ে আল কায়েদার যে চিফ ছিলেন আল জওয়াহিরি, যেনাকে কাবুলে মারা হলো 2022-এ, উনিও একটা সার্জন ছিলেন, রাইট? আমাদের মাটিতে, বঙ্গ মাটিতে যারা 1970-তে ছিলেন, ওরা বলতে পারবেন কি আমাদের যতগুলো ব্রিলিয়েন্ট পড়ুয়াগুলো একটা আইডিওলজি নিয়ে ওরা লড়েছিলেন, ওরা অনেক প্রাণের, এখানেও আমাদের অনেকগুলো গুলি খেয়ে মরে আছেন, ওদের এখন নামও কেউ নেয় না। তো এই যে পড়ুয়াগুলো আছে, মাথা আছে, অনেক ভালো মাথা আছে, ওদেরকে যখন একটু লিটল বিট ওদের প্রবলেম হয়, ওরা এটা ডিভিয়েট করে যায়। এই যে আপনার যেটা লিস্ট গুলো আপনি বলছেন, ইটস এ ফাইন লিস্ট, যতগুলো লোক, যদি ওর মধ্যে আমার নাম থাকলে আমিও ইনভেস্টিগেট হবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই, রাইট? এই জন্যই তো আমার বলছি সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি বিগ প্রবলেম ফর আস। এখানে যাদের জন্য কোনো ইনোসেন্ট থাকলেও ওদেরকে এখন ডাকা হবে, ওদেরকে বলা হবে বলো তুমি কি জানো, হয়তো ও কোনো একটা লিটারেচার বা কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি জিনিস পাচ্ছে। এইটাই নতুন মেসেজ, আপনি ভালো করলেন, আপনি আজকে বলে দিলেন, এইটাই নতুন মেসেজকে এখন যারা আছেন আমাদের ইয়াং জেনারেশন জি, ওদেরকে কেয়ারফুল থাকতে হবে। এটাকে একটা ফেসবুকে দিয়ে দিলাম বা একটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম বা এক্স হ্যান্ডেলে দিয়ে দিলাম, এটা বন্ধ করতে হবে। আর এই জন্য একটা স্ক্রিনিং হতে দিন, কেন যে যতগুলো ল্যাপটপ আছে, যতগুলো আপনার ক্রিপশন আছে, এটা বললাম না, মাল্টি ডোমেইন অপারেশন চলছে। আপনি দেখুন যে কাশ্মীর থেকে পুরো সব জায়গায়, এখন বেঙ্গল পর্যন্ত এটা ইনভেস্টিগেশন ছড়িয়ে পড়েছে। ওরা লাস্টের দিকে এটা বের করে আপনার এটা বের করবে কি অ্যাকচুয়ালি 2 বছর থেকে এরা কাদের আন্ডারে, কাদের ইনস্ট্রাকশনে চলছিল। আমার মনে হয় ইন্ডিয়া গভর্নমেন্ট জানতে পেরেছে, রাইট? মিসাইলটা রেডি হয়ে গেছে, আর ওই মিসাইলের উপরে নাম ক্রস লাগানো আছে কি যারা এদের পিছনে ছিল, যেটা আপনি অল্প আগে কিছু জিজ্ঞেস করছিলেন, এর মাথা কে আছে, ওর মাথা মনে হয় আইডেন্টিফাই হয়ে গেছে, লোকেশন আইডেন্টিফাই হয়ে গেছে। ইট ইজ অনলি দ্য টাইম যখন এরা ইন্ডিয়া গভর্নমেন্ট এদেরকে এনে বলবে কি ভাই দিস ইজ দ্য ওদের হাই কমিশনে ডাকা হবে কি ভাইয়া এটা তোমার কাছে আছে, তুমি আমাদেরকে হ্যান্ড ওভার করো, নাহলে ইউ আর রেডি টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। আর ওই কনসিকুয়েন্সেস গ্লোবাল ওয়ার অন টেররিজম দিল্লিতে হয়েছে, সবাই জানতে পেরেছে। আমার মনে হয় ভারতের সঙ্গে সবাই থাকবে, আর একটা শীঘ্রই আমরা দেখবো এটা কনক্লুডিং একটা হবে, এটা বন্ধ পটাকে হবে। ওরা বলতে পারবে কি 2 বছর ধরে এরা কারা চালিয়েছিল। ওর মধ্যে তুরস্ক নাম 100% আছে। তুরস্ক কাশ্মীর নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী সাইপ্রাসে গিয়ে বলেছেন কি সাইপ্রাসের মাটিতে এখন তুরস্ক, তো তুরস্ক ওখানে ওদের আছে, অধিকার আছে, ওরা কবজা, একটা ইলিগাল ওরা অকুপেশন করেছে, সেম জিনিস। তো তুরস্ক এটা বুঝতে পারছে ওটা বাংলাদেশে ওদের অ্যাক্টিভিটি, পাকিস্তানের অ্যাক্টিভিটি, পাকিস্তান এখন আমাদের সঙ্গে পাঙ্গা নেবে না। তো এই বাংলাদেশ একটা নতুন ব্রিডিং গ্রাউন্ড, যেখানে বাংলাদেশি 17 কোটি ভাই বোনরা বুঝতে পারছে না কি ওদেরকে কি করে ইস্তেমাল করা যায় ওদের মাটিটাকে। এইটাই লাস্ট কনক্লুড হবে, আপনি দেখে নেবেন। স্যার অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন উনি সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন এই দিনাজপুরের চিকিৎসক পড়ুয়া আটকের খবরে, দেখুন। তো যেদিন বিস্ফোরণ হয়
এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি, মানে যা শুরু হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি, সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়ে আছে, দেখা গেছে সামনের দিকে। এবারও যদি ওরকম হয় আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে, দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতেও ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির সামনেও ফাটবে।